নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজড। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? কেউ রেজ করছে? ইউনূস সাহেব অযোগ্য, এনজিও গভর্নমেন্ট, আমি মেনে নিলাম। আপনারা তো বিজ্ঞজন গেছিলেন, এত লোকে আলাপ করলেন, তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক ভাবে দেশ চলছে, আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এবং এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন, আপনি কিসের সংস্কার, কিসের ঐক্যমত্য কমিশনের আলাপ? প্রশ্নই ওঠে না। যেখানে আপনি সংবিধান ভায়োলেশন নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই, অনেকেই বলছেন। আর জনগণ যেটা মেনে নিবে, সবাই মেনে নিলে ওটাই সংবিধান। এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। সিম্পল, আমি বুঝাই দিই। এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি, অবশ্যই পার্থক্য আছে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয়, যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে, তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। বাংলাদেশে যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন দল তাদের প্রার্থী নির্বাচন করে চলছেন, বিএনপি ইতিমধ্যে 237 জনের মনোনয়ন মোটামুটি কনফার্ম করেছে, এনসিপিও তাদের মনোনয়ন দেওয়া শুরু করেছে, জামাত তো বেশ কিছু আগেই তারা মনোনয়ন দিয়েছে। তাহলে নির্বাচনে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, বা এই গন্ধটা পাওয়াই উচিত। কিন্তু মুশকিল অন্য জায়গায়। এখন যেখানে গিয়ে ঠেকলো সেটা হলো এই যে সম্প্রতি বিশেষ করে সব দল বলতে জামাত, বিএনপি এবং এনসিপি আর অন্য যারা বিএনপির ছত্রছায়া আছেন, তারা বিএনপি যা বলে, যদি কেউ জামাতের ছত্রছায়া থেকে থাকেন তাহলে জামাত যা বলে, সেগুলো হলো অন্য দলের কর্মকাণ্ড। তো সেই অ্যাঙ্গেলে চিন্তা করলে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একটা ঐক্যমত্যে আসছে, এবং এই ঐক্যমত্যে আসার পর একটা বিষয়ে দুইটা বড় দলই দুই দিকে গো ধরেছে। জামাত গো ধরলো যে নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বরে গণভোট দিতে হবে, এমনকি গণভোট দিতে যদি দেরি হয় তাহলে নির্বাচন প্রয়োজনে পিছাতে হবে। তাদের বক্তব্যটি এরকম। পাশাপাশি বিএনপি বলছে যে গণভোট এবং নির্বাচন, সংসদ নির্বাচন একই দিনে হতে হবে। এই যখন আলোচনা চলছে, তার আগে আমাদের প্রধান উপদেষ্টা সম্প্রতি, যেহেতু ঐক্যমত্য হইতে পারে না এই সমস্ত রাজনৈতিক দলগুলো, এবং তারপরে একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সরকার তাদের সাথে প্রতারণা করেছে। তো সেই হিসাব করে সবকিছু মিলিয়ে আবার সরকার রাজনৈতিক দলের কাছেই ফেরত দিছে তাদের ঐক্যমত্যে আসার জন্যে 7 দিনের টাইম দিয়েছে। ইতিমধ্যে সেটা 3-4 দিন পার হয়ে গেছে। তো জানা গেছে যে জামাতের পক্ষ থেকে নাকি বিএনপির কাছে ফোন কল করা হয়েছিল, এবং সেই ফোন কলের কোনো সাড়া পাওয়া যায়নি। পাশাপাশি এই কথাও চলমান আছে যে আঙ্গুল সোজা নয়, প্রয়োজনে বাঁকা আঙ্গুল বাঁকা করে ঘি নিতে হবে জামায়াতের, এবং কোনো হাঙ্কি ফাঙ্কি চলবে না, এই ধরনের কথা তারা বলেছে। এবং সেটা নিয়ে মোটামুটি তারা আজকে পর্যন্ত সিরিয়াস বলেই মনে হয়। তো তার আলোকে কয়েকটা কথা আমি বলতে চাই যে এই যে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, এটাকে অনেকেই অনেক স্যাটায়ার করে বলছে। আমি
স্যাটায়ার করে বলতে চাই না, তবে হাঙ্কি মাঙ্কি কথাটাকে একটু আমি হালকাভাবে নিচ্ছি। এটা স্যাটায়ার করা যায়, এগুলো রাজনীতিতে হাঙ্কি ভাঙ্কি কথাগুলো চলে না। তবে সোজা আঙ্গুলে যে ঘি ওঠে না বাংলাদেশের রাজনীতিতে, বিশ্বের রাজনীতি নিয়ে আমি আলোচনা করব না, তাদের রাজনীতির স্টাইল আলাদা। গণতন্ত্র যে সমস্ত দেশে আছে তাদের গণতান্ত্রিক প্রক্রিয়াটা বা গণতান্ত্রিক সিস্টেমটা, গণতন্ত্র স্টাবলিশ রাখার জন্য তাদের যে চিন্তা ভাবনা, আমরা তার কাছে কিনার দিয়েও নাই। আমরা যেমন খালি চিৎকার করে বলি আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে, প্রথম তো গণতন্ত্র থাকতে হবে, তারপর না রক্ষা করা। যে জিনিসটা নাই সেটা রক্ষা করব কেমনে? বাংলাদেশে কোনো গণতন্ত্র নাই, তো নাই বিধায় এখন যদি বলি গণতন্ত্র রক্ষা করা, আগে গণতন্ত্র আসার যে প্রক্রিয়া সেটা নিশ্চিত করতে হবে। প্রথম গণতন্ত্র আসতে হবে, তারপরে তাকে রক্ষা করার ব্যাপার। যাই হোক, সেই আলোচনা আমি যাচ্ছি না, এখন সেটা বড় আলোচনা। এখন প্রশ্ন হচ্ছে যে আঙ্গুল বাঁকা করে হলেও তারা ঘি তাদের নিতেই হবে। এই কথাটার অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো গণভোটটা তাদের আগে আদায় করতে হবে, এছাড়া আমি আমার কাছে কোনো ইয়ে নাই। তবে হ্যাঁ, রাজনীতিতে আঙ্গুল বাঁকা করে সবকিছু নিতে, আঙ্গুল সোজা করে কেউ কিছু পেয়েছে বলে আমার জানা নাই। এই উপমহাদেশের কথা যদি আমি বলি, যে 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান দুটো ভাগ হলো, সেটা তো সোজা আঙ্গুলে হয়নি, আঙ্গুল বাঁকা করে একটা আন্দোলনের মাধ্যমে হয়েছে। তারপরে সেখান থেকে যখন আবার রাষ্ট্রভাষা উর্দু চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের উপরে, তখন এখানে আন্দোলন করা হয়েছে, সেটা 52-এর ভাষা আন্দোলন। ওখানেও আঙ্গুল বাঁকা করা হয়েছে, সোজা আঙ্গুলে রাষ্ট্রভাষা বাংলা হয়নি। বরকত সালাম, রফিক, জব্বার তারা তাদের জীবন দিয়ে ভাষাটাকে রেখেছে, ওটাই বাঁকা আঙ্গুল রাজনীতিতে। এরপর যদি 1971 সালের দিকে আসি, সেখানে কিন্তু এই পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর, সেই সুযোগ তারা দেয়নি। অবশেষে সেটার যে আন্দোলন হইল তার বিরুদ্ধে, সেই আন্দোলনটা আস্তে আস্তে টার্ন নিল লিবারেশন ওয়ারের দিকে, আঙ্গুল বাঁকা করেই। বঙ্গবন্ধু তখন বাংলাদেশের পক্ষে, অর্থাৎ বাংলাদেশ বানানোর পক্ষে আঙ্গুলকে এমন বাঁকা করলেন যে শেষ পর্যন্ত দেশ স্বাধীন হতে বাধ্য হলো। তার মানে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়। আবার বাংলাদেশে যদি আমরা আসি, আমরা এরশাদ সাহেব টেক ওভার করলেন 1982 সালে। এই টেক ওভার করাটাও মোটামুটি বাঁকা আঙ্গুল বলা চলে, যে গ্রাউন্ড উনি করেছেন, দুর্নীতিতে জর্জরিত হয়ে গেছিল ইত্যাদি ইত্যাদি ইস্যুতে। তারপরে যখন এরশাদের পতন আবার আসলো 1990 সালে, তখন কি সোজা আঙ্গুলে এরশাদ সাহেব পদত্যাগ করেছিলেন? করেননি। এবং সেখানে তিন দলীয় আন্দোলন হইল, বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ মিলে আঙ্গুলে এমন বাঁকা করলেন যে নুরুদ্দিন সাহেব বলতে বাধ্য হয়েছিলেন, তৎকালীন আর্মি চিফ, যে আর সম্ভব না, এবং এই বাঁকা আঙ্গুল দিয়ে এরশাদকে সরানো হয়েছে। আবার 1996 সালে একইভাবে জাতীয় পার্টি, জামাত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার আনতে বাধ্য হলো তৎকালীন সরকার, সেটা বাঁকা আঙ্গুল বাঁকা করার প্রক্রিয়ায়, অর্থাৎ আঙ্গুল বাঁকাই করতে হয়। অর্থাৎ এই যত রাজনৈতিক অধিকার আদায় করা হয়েছে সব বাঁকা আঙ্গুল দিয়ে। এরপরে যখন 111 আসলো, সেটাও বাঁকা আঙ্গুলের মাধ্যমে, সহজভাবে আসেনি। ফখরুদ্দিন সাহেবকে কেউ সহজভাবে অ্যালাউ করেছিল? করেননি। অর্থাৎ বাঁকা আঙ্গুল দিয়ে সবকিছু করতে হয়। তারপরে যদি আমি আসি জুলাইয়ের যে অভ্যুত্থান, আঙ্গুল সোজা করে কি হয়েছিল? আন্দোলন যখন তুঙ্গে, তখন কিন্তু ক্ষমতাসীন শেখ হাসিনা আঙ্গুল বাঁকা করতে 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 80% বাঁকা করে ফেলেছেন, 20% বাকি ছিল। সেই 20% যখন বাঁকা করতে চাইলেন, প্রশাসনের বিরূপ মনোভাবে সেটা আর বাঁকা করতে পারলেন না। সেটা জানার পর মাঠে আন্দোলনকারীরা বাকি 20 অর্থাৎ 100% আঙ্গুল তারা বাঁকা করে ঘি তাদের কাছে নিয়ে গেলেন। তার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করেই সবকিছু আদায় করতে হয়, সহজভাবে কেউ কিছু দেয় না। খুব সিম্পলি যদি বুঝাইতে চাই, মানুষ আরো সহজে বুঝাই, যে আপনার সন্তান যখন আপনার কাছে একটু দামি একজোড়া জুতা চেয়ে বসলো, 4, 5, 6 বাচ্চা, আপনি তখন একটু গো ধরেন, এত দামি জুতো দেওয়া যাবে না। বাচ্চা যখন ডিটারমাইন্ড থাকে, দিতে হবে নাহলে স্কুলে যাব না, দিতে হবে নাহলে খাবো না, ইত্যাদি ইত্যাদি, গো ধরার অনেকগুলো রাস্তা। ওটা কি বলে? আঙ্গুল বাঁকা। একটা পর্যায়ে মা বাবা দুজনের সিদ্ধান্ত, না ঠিক আছে, ছেলেকে একজোড়া জুতা কিনে দেওয়া হোক, এটাকে বলে বাঁকা করে আদায় করা। তো জামাত এখন মাঠে নেমেছে বাঁকা করে গণভোট আগে আদায় করার জন্যে। কতখানি বাঁকা করছে তা আমরা জানি না, তবে
বিএনপির মতো বড় দলের সামনে এই বাঁকা আঙ্গুল টেকার কথা নয় যদি বিএনপি আবার আঙ্গুলটাকে বাঁকা করে। কিন্তু মুশকিল অন্য জায়গায়। মুশকিলটা হচ্ছে দুই পক্ষই যে আঙ্গুল বাঁকা করতে থাকে, তাহলে এটা একটা সংঘর্ষের রূপ নিতে পারে। তখন সেটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো হবে কিনা, কিংবা সামনে যে নির্বাচন চাই সেটা হবে কিনা, এই সমস্ত অনিশ্চয়তাগুলো দেখা দেবে। তবে জামাত আঙ্গুল বেঁকে বসেছে এবং সে গণভোট আদায় করবে। আর বিএনপি তারাও গণভোট নিতে চায়, সেটা নির্বাচনের দিকে। তা আঙ্গুল যদি বাঁকা থাকে, বাঁকা হতে থাকে, বাঁকা হতে হতে কে সার্ভাইভ করে? গণভোট কি নির্বাচনের আগে হয়, না নির্বাচনের দিনে হয়, নাকি গণভোটকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হলে নির্বাচন বানচাল হয়ে যায় এবং ইউনূস সাহেব চলে যায়? এই সব কিছু দেখার অপেক্ষায় থাকলাম আমরা। দেখা যাক। নির্বাচন বেশ ভালো হয়েছে মোটামুটি, যেহেতু মানে ভালো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, কিন্তু আলটিমেটলি কি হলো, যে দল বিজয় লাভ করছে আরেক দল কিন্তু রেগুলার ওয়ার্কআউট করছে, মানে পার্লামেন্টে বসে নাই। মানে এটা বিষয়টা হলো কি, ক্ষমতা কেন্দ্রিক। আমরা বিরোধী দলের কথা শুনবো কি, দুই দলই একই রকম, যিনি ক্ষমতায় থাকেন আরেক দলের কোনো সুযোগ নাই, আলাপ আলোচনা নাই। এখন যদি নির্বাচন ইনক্লুসিভ চায়, এটা দ্বিমত করার কিছু নাই। এবার একটা প্রশ্ন হইল, যেহেতু যারা ক্ষমতায় যাবে নির্বাচন করলেও তারাও যখন জোর গলায় বলে, তারাও নানান জায়গায় বলছে আমি ইনক্লুসিভ নির্বাচন চাই, একদম সবাই চায় বলছে। আমি যেহেতু রাজনীতি করি না, আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু আসে যায় না, কিন্তু রাজনীতিবিদরা চাচ্ছেন। যদি তাই হয়, তাহলে সরকার বলছে কি, যে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আর জাতীয় পার্টির বলা হয়েছে আওয়ামী লীগের দোষর, সুতরাং সেও নির্বাচন করতে পারে, এই আলোচনাটা আছে, কিন্তু সরকার তাকে ব্যান্ড করে নাই। আসেন এবার আওয়ামী লীগ নিয়ে। তা আমার কাছে যদি ওই হিসাবে মনে হয়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, তাহলে ইতিমধ্যে তো আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়েছে, 3 জন আসামি, মানে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আবার তার ফ্যামিলির ওই যে জমি জমা নিয়ে অবধ একটা রায় হয়েছে। তাহলে আলটিমেটলি তার পরিবার কিন্তু নিষিদ্ধ হয়ে গেছে, এক। দুই হচ্ছে যে আপনি আরো কিছু রায় হয়তো হবে। আমি মনে করি যদি এই থিওরিতে বিশ্বাস রাজনীতিবিদরা করেন, দেখেন আমার বিশ্বাসে কিছু আসে যায় না, আমি বলছি, কারণ আমি রাজনীতি করি না, সোজা হিসাব। কিন্তু রাজনীতিবিদরা যেভাবে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ইনক্লুসিভ নির্বাচন চাই ইত্যাদিতে, তাই সবাই মিলে বলুক। ইউনূস সাহেব তো চলেই যাবে, সর্বোচ্চ টাইম নিয়েছিল জুন পর্যন্ত, তো ভাই তাহলে ফেব্রুয়ারিতে করলাম না, আওয়ামী লীগের আরো 2-4টা বিচার আপনারা করতে চান, কইরা ফালান, কইরা যখন শেষ হয়ে যায়, তাহলে যারা আসামি হইলো বা দণ্ড পাইলো, বাকিগুলোর জন্য এমবার্গোটা তুলে দেন, সবাই মিলে আন্দোলন করেন। আমি বলতে চাচ্ছি এটা, মানে আপনাদের, কারণ আমি শেখ হাসিনা বাদই দিলাম, আওয়ামী লীগ বাদই দিলাম, কিন্তু আমরা যারা এক্সিস্টিং বলতেছি আমরা ইনক্লুসিভ নির্বাচনে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বিরোধী দলে বিশ্বাসী, এই যদি হয় তাহলে আসেন সবাই মিলে আবার বৈশা একটা কাজ করি, যে ঠিক আছে ভাই নির্বাচন কিছুদিন দরকার হলে মাননীয় কি প্রধান উপদেষ্টা আপনি তো করেন, বিচার টিচার করে ফেলান, কারণ বিচারে কয়জনের দণ্ড হবে, 200-500 হয়ে গেল, তারপরে বাকিরা তো ফ্রেশ, তারপর আপনি নির্বাচন দেন, আসেন না ইনক্লুসিভ নির্বাচন করে দেখি অতটুকু উদার আমরা হইতে পারি কিনা। ইনফ্যাক্ট এইগুলা কথার কথা। এখন দ্বিদলীয় শাসন থেকে আমরা আজকে যাচ্ছি একদলীয় শাসনে। এখন চিন্তার বিষয় অন্য জায়গায়, কথার কথা বলছি, তর্কের খাতিরে। জামাত নির্বাচন করলে হয়তো তাদের ভোট কিছু বাড়ছে, আগের থেকে শুনতেছি, এখন নাকি মাঠে বাড়ছে, কিন্তু পরীক্ষা করা হয় নাই। যতই বাড়ুক তাতে ক্ষমতায় যাওয়ার মতো হয়েছে কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি এনসিপি, আচ্ছা যদি কোনো কারণে জামাত এবং এনসিপি বললো আমরা নির্বাচনে যাব না, আমি একটা তর্কের খাবো, তাহলে রেজাল্টটা কি হবে? তাহলে আবার সেই একতরফা নির্বাচন হবে, আবার সেটা রাজনীতিবিদ উদার হইতে চায়। আমি কিন্তু আমি বারবার বলছি, আমি আওয়ামী লীগের মুক্তিও চাই না, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তাও চাই না, কিন্তু রাজনীতিবিদরা যে উদার, তারা যে এত উদার, তাহলে আরো 2-3 মাস স্যাক্রিফাইস করুক না, কইরা ঠিক আছে শেখ হাসিনা আওয়ামী লীগের বিচার করেন, বিচার করার পর 500, 1000, 2000 দণ্ডপ্রাপ্ত হইলে হোক, তার তো কোটি কোটি লোক আছে, তারপরে ইনক্লুসিভ নির্বাচন করেন, লেট আস সি, দেখি দেশটা কোথায় যায়। যে তার সমর্থকরা ভোট কেন্দ্রে গিয়ে আপনি আবার মবেরও শিকার হবেন। আপনি যদি আওয়ামী লীগকে ভোট দেবেন ভাবে, তাহলে বিএনপিকে ভোট দেবে ভাবে, তাহলে জামাতের লোকেরা তাদেরকে মব করবে। আবার যদি তারা জামাতকে দিতে যায়, বিএনপির লোকেরা করবে। তারা এই রিস্ক নিয়ে কেন ভোট দিতে যাবে? প্রথমত তাদের দল নাই, তাদের মার্কা নাই, দ্বিতীয়ত এই রিস্ক আমি কেন নিতে যাবে? তারা যাবে না। সো তারপরও এই দুইটা দলকে পায়ে ধরে, এই দুইটা দল এখন এই ভোটারদেরকে পায়ে ধরা শুরু করেছে যে ভাই আমাদের দিকে থাকো, আমাদের দিকে থাকো, হ্যাঁ। এবং একজন আরেকজনকে করছে। বিশেষ করে জামাতের চরিত্রটা খুব মানে ধরনের, মানে কি বলবো, এটা রহস্যাবৃত। ওরা খুব ভালো করে চাচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের ভোটগুলো যাতে জামাতের যায়, এবং বিভিন্ন জায়গায় তারা জামাতের নেতাদেরকে শেল্টারও দিচ্ছে। এবং
জামাত সরি আওয়ামী লীগের নেতাদেরকে তারা শেল্টারও দেয় এবং তাদের খাতিরও করছে ভাই যে ওরা এবং বিএনপি নেতারা যে তাদের উপর নির্যাতন করেছে, বিএনপিরা ভুয়া মামলা দিচ্ছে, এটাও সত্য, সেটাও দেখা যাচ্ছে এবং কিন্তু সেটাকেও তুলে ধরছে জামাতের, সেটাও তুলে ধরছে। কিন্তু আরেকটা চরিত্র হচ্ছে, আপনি সোশ্যাল মিডিয়ায় যখন যাবেন তখন দেখবেন যে এই জামাতের লোকেরাই আবার স্বৈরাচারের দোষর খুঁজতেছে, আমাকে ওনাকে একে যাকে যেখানে পাচ্ছে ট্যাগ দিচ্ছে, এরা স্বৈরাচারের দোষর। একদিকে তারা স্বৈরাচারের দোষরদের কাছে ভোট চায় যাতে দাঁড়িপাল্লায় ভোট দেয়, আবার স্বৈরাচারের দোষর বলে আরেকজনকে ট্যাগ দেয় এবং শাহবাগে মিছিল করে, কুশপুত্তলিকা দাহ করে, এগুলো করতেছে। এবং সোশ্যাল মিডিয়া শাহবাগে করে যারা কিছু টোকাই শ্রেণীর, এগুলা এটা করতেছে, এটা জামাতের ইন্ধন ছাড়া এটা হতে পারে না। আর সোশ্যাল মিডিয়া বট বাহিনী জামাতের এগুলো করতেছে। তো তারা আসলে যদি আওয়ামী লীগের ভোট চায়, স্বৈরাচারের দোষরদের ভোট চায়, তাহলে একটা ক্লিয়ার হতে হবে, ভাই যা হয়েছে ভুলে যাও, আমাদেরকে ভোট দাও, এটা বলতে হবে। কিন্তু একদিকে এটা আরেকদিকে ওইটা করে কোনো তাদের পক্ষে ভোট যাবে না। কিন্তু ওই উনি যেটা বললেন যে যদি আওয়ামী লীগ থেকে কোনো সিগন্যাল না পায়, আমি বিশ্বাস করি যে ওরা ভোট দেবে না। তবে সরকার যদি চায় যে যারা মব ভায়োলেন্সের ভয়ে ভোট দিতে যাবে না, তাদের ভোটটাকে কিভাবে নিয়ে, সরকার যেভাবে বলছে আওয়ামী লীগ না আসলে যে ইনক্লুসিভ হবে না তা না, অংশগ্রহণমূলক হবে না তা না, অংশগ্রহণমূলক হচ্ছে, কারণ হচ্ছে যে ভোট যত বেশি পড়ে। তো সেই ক্ষেত্রে সরকার একটা বুদ্ধি করতে পারে, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এখন যে ভোট সিস্টেম করেছে অ্যাপসের মাধ্যমে, এবং যারা নির্বাচনী কাজে ব্যস্ত থাকবে তারাও এভাবে ভোট দিতে পারবে। তাহলে যে লোকগুলো পলাতক আছে, যে লোকগুলো কেন্দ্রে যেতে চায় না, তাদের ভোট পাওয়ার যদি এত শখ হয়, তাহলে তাদেরকেও এই অ্যাপসের মাধ্যমে ব্যবস্থা করে দিতে পারে। যেটা আমাদের তো এখানেও পোস্টাল ব্যালট আছে, পৃথিবীর বহু দেশে আছে। তো আপনি যখন অ্যাপস করেছেন তাহলে এইটা কাজে লাগাতে পারেন, এটা একটা যুগান্তকারী কাজ হবে। এবং আমরা যদি খেয়াল করে দেখি যে 2011 সরকার কত সালে এসেছিল, 2001 না? হ্যাঁ, 2007 জানুয়ারিতে। হ্যাঁ, জানুয়ারিতে যখন যে সরকার আসলো, তো 2011 সরকার অন্তত একটা রিমার্কেবল কাজ করে গেছে বাংলাদেশের জন্য, যেটা হচ্ছে যে আমাদের ন্যাশনাল আইডি হয়ে গেছে। আমরা এখন সবাই লিপিবদ্ধ হয়েছি, তখন ডাটাবেজে চলে আসছি। ডক্টর ইউনূসের সরকারের একটা কাজ নাই যেটা জাতি মনে রাখবে। মব ভায়োলেন্স ছাড়া এরা আর কিছু উপহার দিতে পারে না বড় ধরনের। সো এরা যদি এই কাজটা করে যে আমরা ভোট সিস্টেমটা করে গেছি, শুধু প্রবাসীদেরকে ভোট দিতে চাই নাই, আমরা দেশের মধ্যে কেন্দ্রে এসে দিতে পারবে না তাদের জন্য বিশেষ ব্যবস্থা, জন্য আমরা বিশেষ ব্যবস্থা, তাতে করে আওয়ামী লীগের যে ভোটারগুলো ঘরে বসে থাকবে কি করে, আছে ঠিক আছে দিয়ে দিই, তাহলে একটা তাদের পছন্দের প্রার্থীকে তারা দিতে পারে। যে নিজেদের প্রার্থী না থাকলো অন্তত মব ভায়োলেন্সের শিকারও হলাম না, কাকে ভোট দিলাম সেটাও দেখলো না, এটা হতে পারে। এই যে ভাই যে বললে, তাহলে ওরা তাহলে ভোট দিতে যেতে পারে। এই মুহূর্তে আরো একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি এই মুহূর্তে নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি শহীদুল ইসলাম, বরিশাল থেকে। বলবেন আপনার প্রশ্নটি। আমার সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন, সরকার একটা ভালো নির্বাচন করতেছে, অংশগ্রহণমূলক, ফ্রি ফেয়ার, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলছেন যে সবচেয়ে স্মরণকালের সেরা। তো যে দেশে কয়েকজন বাউলকেই পুলিশ বা প্রশাসন প্রোটেকশন দিতে পারে না, সাধারণ বাউল যারা হামলার শিকার হয়, সেই দেশে কিভাবে একদিনে এত বড় নির্বাচন উঠাবে? আদতে কি এটা সম্ভব? অসংখ্য ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে। রাজাকি ভাই, আপনার কাছ থেকে উত্তরটি নেই, আপনি শুনেছেন, আমি কি আবার রিপিট করব? বলেন। আচ্ছা, তিনি প্রশ্ন করেছেন যে যেহেতু একজন বাউলকে, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরপর কিন্তু আরো কয়েকটি ঘটনা ঘটেছে, যারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা নিয়ে, আক্রমণ নিয়ে, তাদেরকে গ্রেফতার করা নিয়ে, তাদের উপরে আবার হামলা করা হয়েছে। তাহলে সরকার যখন এটাকে ব্যাকআপ দিতে পারছে না, তখন এত বড় একটা নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে? ধন্যবাদ আপনাকে। এবং যে প্রশ্ন করছে শহীদুল ইসলাম, বরিশাল থেকে, আমার নিজের বাড়ি বরিশাল ঝালকাঠি। আসলে দেখেন, মানে এই যে বাউলের যে ইতিহাস বাংলাদেশে 53 বছরের ইতিহাস, মানে এর পিছে আমরা গেলাম না। আমাদের দেশের বয়স 53, তাই বলছি। আপনি যদি পাকিস্তান আমলে যান, সেদিক তখনও বাউল ছিল, বাউল সবসময় ছিল। এখন যার কথা বলা হচ্ছে যে আবুল সরকার, সে আমি দেখছি যে মানে পরে আমি এই ঘটনা ঘটার পর আমি দেখছি, যতটুকু পারছি দেখছি, তাতে বিষয়টা হলো এইরকম, উনি ডাবল রোল প্লে করছেন তার গানগুলার ভিতরে। একদিকে উনি প্রশ্ন করছেন, আর একদিকে উনি উত্তর দিচ্ছেন। এখন সেখানে অনেকগুলো কথা বলছে, যেমন তিনি বলছেন, আল্লাহ বলছেন আমি সবার আগে এশক তৈরি করছি, তারপরে বলছেন আমি নূর তৈরি করছি, তারপরে বলছেন কি রুহ, এরকম কতগুলো 3-4টা। তখন বলছে যে প্রত্যেকটাই যদি শুরুতে বলে প্রথম সৃষ্টি করছি, তাহলে এটা কি মুখ দিয়া বলে না অন্য কিছু দিয়ে বলে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যারা সেন্সেবল, আমরা সবাই জানি, সবাই বলে, আমার ওই ধর্মজ্ঞান একেবারেই নাই, তারপরে আমি বলি আল্লাহ পাক নিরাকার, আমরা যেটা শুনি। তো যিনি নিরাকার, বাট আবার পাশাপাশি আল্লাহ পাক 18,000 মাখলুকাতের নেতৃত্ব দেন,
এই যে চন্দ্র সূর্য গ্রহ তারা, আকাশের যত তারা, পাতালের যত বালি, সমুদ্রের পানি, সব কিন্তু একটা রাইট অর্ডারে চলতেছে। এটা তো একটা মারাত্মক ব্যাপার। আপনি আল্লাহ বিশ্বাস করেন কি না করেন, দ্যাট ইজ ইমেটেরিয়াল, বাট এই যে একটা নেচার যে রাইট অর্ডারে আছে, আপনি দেখেন হোল ইউনিভার্স যাকে আমরা বলি, আচ্ছা যে লোকটা আল্লাহকে একেবারে বিশ্বাস করে না, তারে কি আল্লাহ চন্দ্রের কিরণ বা সূর্যের আলো থেকে বঞ্চিত করে না? না খাওয়াই তো রাখে নাই। আমরা এলাকায় যে একজন লোক নামাজ পড়ে না বা নাস্তিক আমরা বলি, সে কি না খেয়ে আছে? তো প্রশ্ন হচ্ছে আমরা কারা? যে আল্লাহ সহ্য হয় সে কি বলল না বলল তাতে সে আল্লাহকে সারাদিন গালি দিলে কি আল্লাহ খাটো হবে? ও সারাদিন প্রশংসা করলে কি আল্লাহ বড় হয়ে যাবে? কথার কথা বলছি, আল্লাহ ইজ ফিক্সড, ইউনিভার্স আনসিন। তো সেখানে তাকে নিয়ে যে আমরা এরকম আলোচনা করি, এটা আমার কাছে বা এই গ্রেফতার করি, মানে বিষয়টা জানি কিরকম, আপনাকে পুরোটা শুনতে হবে। আমি মোটামুটি শুনেছি, হ্যাঁ, যে সে প্রশ্নকর্তাও তিনি উত্তর, অর্থাৎ তিনি সমাধানও দিচ্ছেন। এখন হয়তো বলার ঢংটা ভালো হয় নাই তার মতে। এখানে উনি অনেকগুলো বিষয় আনছেন, যে মানুষ, ঊর্ধ্ব জগতের মানুষ কিংবা মর্দে মুমিন কাকে বলে, মুমিন মুসলমান কাকে বলে, কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য হিংসা কিনারিয়া কামনা বাসনার ঊর্ধ্বে যিনি, এইসব কথা উনি বলেছেন। অর্থাৎ সেই দিক থেকে চিন্তা করলে আপনি, আমার কাছে মনে হয় ভালো করে বিষয়টা পর্যবেক্ষণ করা, ভালো করে ওয়াচ করা, তারপরে আল্লাহকে খাটো করার কিছু নাই, আল্লাহকে প্রশংসা করে তার বড় করারও আমার ক্ষমতা নাই। ইভেন রাসূল পাককে আপনি ছোটও করতে পারবেন না, বড়ও করতে পারবেন না। ওই যে এখন বললেই বলবে রাসূলের পর তুমি XYZ আনো, না, হবে না। আমার ব্যক্তিগত প্রশ্ন, যদি কেউ তাকে সৃষ্টিকর্তাকে ছোট করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ছোট করতে চায় বা কোনোভাবে করে ফেলে, তার সমাধানটা আসলে আমরা কিভাবে করব? কিভাবে ছোট করে, কিভাবে, আমাকে সেটা বলতে হবে। সেই সমাধানটা কি আমি তাকে ছোট করে কিভাবে? আপনি আল্লাহকে ছোট করবেন কিভাবে? আপনি আল্লাহকে ছোট কিভাবে করবেন বলেন না? করছে আল্লাহ, না, আপনি ছোট হবে কি, তাকে ছোট করবেন কিভাবে? কারো কাছে মনে হচ্ছে, যারা বলছে আল্লাহকে ছোট করছে, তাদের তো তাহলে উচিত রুহানি ভাবে তাদের আল্লাহর সাথে কথা বলা, যে তুমি কি অপমান বোধ করছো? মানে আল্লাহকে অপমান করতেছে, সেটা আপনি দায়িত্ব নিচ্ছেন। আল্লাহ কিন্তু তার চন্দ্রের আলো, সূর্যের আলো কিংবা মানে বাতাস থেকে তাকে বঞ্চিত করে নাই। যে আল্লাহ অপমানিত, তার ক্ষমতা আছে, ইচ্ছা করলেই বাতাসটা বন্ধ করে দিতে পারে, শ্বাসরুদ্ধ এসে মারা দিতে পারে। তার সহ্য হয়, আমার হবে না কেন? আমরা তো সমাজে এরকম বহু ঘটনা দেখি, অমুকের অপমান হচ্ছে, অমুকরে পিটাচ্ছে, তমুকরে পিটাচ্ছে, তখন তো আমরা কাউকে আগে আসতে দেখি না, নির্বিকার তাকায় থাকে। একটা কথা আছে, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান তাহলে জীবের প্রতি ভালোবাসা, আল্লাহকে ভালোবাসতে চাইলে জীবের প্রতি ভালোবাসা। আর ইসলাম তো শান্তির ধর্ম, শান্তির ধর্ম। আপনি বলেন আমাকে, আপনি বলেন যে এই বাংলাদেশে যারা ইসলাম করেন বা যারা বিভিন্ন সময় পাওয়ারে ছিলেন, এই পাওয়ারে থাকাকালীন সময় আমরা এখন বলবে শেখ হাসিনা আমল, তার পিছনে যান, সবসময় রাজনৈতিক হত্যাযজ্ঞ হয়েছে। আপনি বিদ্যুতের জন্য কনসার্টে লোক মারা গেছে, আয়না ঘরে লোক মারা গেছে, কিংবা বিনা বিচারে মারা গেছে লোক। এগুলো তো অনেক গুরুত্বপূর্ণ। ওই বাউল সাহেব আল্লাহকে অপমান করে ফেললো, সেটা আপনাকে টাচ করলো, আপনি গ্রেফতার করে ফেললেন, আর চোখের সামনে আপনার এত লোক মারা গেল, আপনার গায়ে লাগে না? কোন প্রেম এটা? এটা কোন ভালোবাসা? I am not satiring, I am telling the truth. আমি আবারও বলছি, জীবে প্রেম করে যেজন সেজন সে বেশি ঈশ্বর। আপনাকে যখন দায়িত্ব দেয় আল্লাহর তরফ থেকে, আপনি হেফাজতকারী। এই দেশের মানুষ ভোট দেয়, জানে না কাকে ভোট দিচ্ছে, দিয়ে তার দায়িত্বটা তার কাছে তুলে দিচ্ছে। কি আপনি আমার ভাগ্য দেখবেন, এবং তাদের মাইন্ডসেট জানে না তারা কি। পার্লামেন্টে যাওয়ার পর যে লোকগুলা ভোট দিছে, পার্লামেন্টের বারান্দায়ও যাইতে পারে না, একবারও কি ভাবে? সুতরাং এটা খুব টাচি ইস্যু। আপনি খালি আল্লাহকে খাটো করে ফেলছেন, আপনি এখানে বসে বুঝে ফেলছেন। আপনার কি সেই ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা বলার? এটা তর্কের খাতিরে। এটা যদি আপনি না থাকে, তাহলে ওই ব্যাটারটা ধরতেছেন কেন? আল্লাহর তো মুখও নাই, কিছুই নাই, নিরাকার। এবং আমাদের দর্শক মূলত জানতে চাচ্ছিলেন যে এরকম ঘটনাগুলো যখন ঘটছে, নির্বাচনকে সামনে রেখে মাত্র 2-3 মাস সময়, তার মধ্যে যখন ঘটছে, তখন একটা ভালো নির্বাচনের জন্য যে ভালো নির্বাচনের কথা ভাই যদি আবার আনেন আমার কাছে, ভালো নির্বাচনের কোনো সুযোগ নাই। কেন নাই? আপনি কতগুলা টার্ম দেখেন। জামাত ইসলামের আমির সাহেব কি বলছেন যে নির্বাচন এবং গণভোট একদিন হইলে সেটা কি হবে? নির্বাচনের জেনোসাইড। সিসি বলছেন একই দিনে গণভোট এবং নির্বাচন চ্যালেঞ্জিং। আবার দায়িত্বশীল লোকরা বলছেন নির্বাচনের পর জাতীয় সরকার আমরা গঠন করব। জাতীয় সরকার গঠন করে ক্রাইসিস টাইমে। ক্রাইসিস ছিল 5ই আগস্ট, তখন থেকে 15 মাসে হয় নাই। নির্বাচনের পর আমি করব কেন? ওটা ইঙ্গিত করে যে নির্বাচন যাচ্ছে তাই হবে। সুতরাং ক্ষমতায় থাকতে হলে নির্বাচনের পর সবাই মিলেমিশে শেয়ার করে আমরা খাবো, এই কারণে এই কথাগুলা বলে। নাইলে আপনি বলেন 1 মাস আগে একজন ডিআইজি পালায়ে গেছে, 1.5 মাস আগে একজন মেজর জেনারেল পালায়ে গেছে, তার মানে
প্রশাসনিক অবস্থা খুবই নাজুক। আর বাংলাদেশে এমন কোন রাষ্ট্রনায়ক ক্ষমতা নেন নাই ইউনূস সাহেবের মতো, যার আগে 1400 লোক হত্যা হয়েছে, যার আগে এত কিছু ঘটনা ঘটছে, 57 জন অফিসার মারা গেছে, তারপরে অন্যান্য যত নির্বাচন হয়েছে সবকিছু ছিল ইনট্যাক্ট, শুধু সরকার চলে গেছিল। আর এখন চলে গেছে টোটাল দেশের সমস্ত সুতরাং চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি একটু